আমি যখন প্রথমবার অ্যাডমিশন পরীক্ষা দেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এই ইউনিটে আমার পজিশন ছিল 1800। তারপর আমার মনে হয় যে না, আমার আবার পরীক্ষা দেওয়া দরকার, আমি আবার পরীক্ষা দেওয়ার প্রিপারেশন শুরু করি। এন্ড তখন হালকেনস্টাইন থেকে একটা ভাইয়া রেগুলার বেসিসে ফিজিক্সের, কেমিস্ট্রি শর্টকাট নিয়ে, মেইনলি ফিজিক্সের শর্টকাট নিয়ে ভিডিও আপলোড দিত, ক্যালকুলেটর ছাড়া কীভাবে শর্টকাটে 40 সেকেন্ডে ম্যাথ সলভ করা যায়। হ্যাঁ, অ্যান্ড ওই ভাইয়া আবার বায়োলজিরও ভিডিও দিত। আমি ভাইয়ের ভিডিও দেখলাম, দেখে আমি আবার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম। আমার পজিশন আসছে 1800 থেকে 103। পরে যখন আমি হালকেনস্টাইন টিচার হিসেবে জয়েন করি, তখন দেখি ভাইয়া ওই গ্রুপে আছে। হ্যাঁ, আমি ভাইয়াকে জানালাম যে ভাইয়া আমি তো আপনার হিউজ ফ্যান, আপনার বায়োলজি ক্লাসের এবং আপনার শর্টকাট ক্লাসের। দেন ভাইয়ের সাথে কথা হইলো, বলার পর জানতে পারলাম ওই ভাইয়া অ্যাকচুয়ালি ভাইয়া না, ওই ভাইয়া হচ্ছে আমারই এলাকার কুমিল্লার জেলা স্কুল থেকে এসএসসি পাস করছে, আমি ইস্পানি থেকে পাস করছি। সে অ্যাকচুয়ালি আমার ব্যাচমেট, আমরা দুইজনই এইচএসসি 19 ব্যাচ। সেই ভাইয়া হচ্ছে এই যে তোমাদের সামিউল ভাইয়া। সামিউল ভাইয়া তোমাদের আমাদের প্ল্যাটফর্মের বায়োলজির ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। সামিউল ভাইয়ের চেয়ে ভালো বায়োলজি টিচার আমাদের প্ল্যাটফর্মে এখন পর্যন্ত আসেনি। কথা যেটা না, কথা হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, তোমরা এসএসসি 24 ব্যাচ যারা আসো বা যদি 23 ব্যাচের কেউ থেকে থাকো, তোমরা তো কিছুদিন পর এইচএসসির পড়াশোনাটা শুরু করবা, তাই না? অ্যান্ড আমি জানি যে তোমরা আমাকে কমেন্টে অন্যান্য ভিডিওতে এসে অলরেডি কমেন্ট করছো যে ভাই এইচএসসির পড়াশোনা কেমনে শুরু করব বা কোন সাবজেক্ট কেমনে পড়বো। এই একটা ভিডিওতে তোমরা যারা এইচএসসিতে বায়োলজিতে ভালো করতে চাও, 90+ পাইতে চাও, প্লাস যারা মেডিকেল অ্যাসপারেন্ট আসো, ডাক্তার হইতে চাও, তোমাদের বায়োলজি নিয়ে যা যা জানা দরকার সবকিছু এই একটা ভিডিওতে জানা নিতে পারবা। সামিউল ভাইয়ের কাছ থেকে জানা নিব, ঠিক আছে? ওকে সামিউল, এবার তুই তোর পরিচয় দিয়ে আমরা শুরু করে দিই। ওকে, সো ভাইয়া হচ্ছে সামিউল হক, পড়াশোনা করছে এখন বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এমবিবিএস এখন ফাইনাল ইয়ারে আছি। তো ভাইয়া যদি স্কুল কলেজ নিয়ে একটু বলি, ভাইয়া কুমিল্লা জিলা স্কুল থেকে পাশ করেছে এবং হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, এই দুটি আমার স্কুল এবং কলেজ ছিল। তো আজকে আমরা মোটামুটি হচ্ছে তোমাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে বায়োলজি তুমি কিভাবে এইচএসসি লাইফে পড়বা, যাতে করে আমাদের এইচএসসিতে বায়োলজিতে কোনো গ্যাপ না থাকে, এইচএসসি বায়োলজি সবচেয়ে ভালো একটা রেজাল্ট তৈরি করা যায়। এবং পাশাপাশি আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি থেকে অনেক বড় একটা পোর্শনে পরীক্ষায় আসে, যেমন 30% নাম্বারই হচ্ছে তোমার বায়োলজি থেকে আসে। তার মানে আমাকে মেডিকেলে যদি ভালো করতে হয়, অবশ্যই বায়োলজিতে ভালো একটা নাম্বার আনতে হবে। সো ইন এ ডেপথ আমরা ওভারঅল বলতে পারি যে এইচএসসি বায়োলজিতে কীভাবে ভালো করবে, এবং পাশাপাশি মেডিকেল বায়োলজি, এটাকে মেডিকেল অ্যাডমিশনের বায়োলজি, এটাকে অ্যাকচুয়ালি প্যারালালি প্রিপারেশন নেওয়া যায় কিনা। সো মোটামুটি আমরা এই সকল বিষয় আজকে আলাপ আলোচনা করব। এর বায়োলজি এখন অ্যাডমিশন এতটা কম্পিটিটিভ হয়েছে, সবাই অনলাইনে পড়ার সুযোগ পাচ্ছে। তো এইচএসসি শুরু থেকে বায়োলজি যদি তুমি মেডিকেল ফোকাসড প্লাস এইচএসসিটা ঠিক রেখে না আগাও, এইচএসসিতে ভালো করতে পারবো না, মেডিকেলও ভালো করতে পারবো না। ঠিক আছে, তাহলে সামিউল, আমাদের প্রথম আলোচনার জিনিস হচ্ছে বায়োলজি যে আমি পড়বো, বায়োলজি কিন্তু মেইন বই ফোকাসড পড়াশোনা, মেডিকেলও মেইন বই ফোকাস করতে হয়, এইচএসসি তো করতে হয়। আমরা আগে বুক সাজেশন নিয়ে কথা বলবো। অবশ্যই, ভেরি গুড। বায়োলজি ফার্স্ট এন্ড সেকেন্ড, ফার্স্ট পেপারের জন্য কোন বই পড়বে, সেকেন্ড পেপারের জন্য কোন বই পড়বে? আচ্ছা, শুরুতে হচ্ছে যে এইচএসসি বেস, তুই বলতে থাক, আমি এখানে লিখে দিচ্ছি, ওই পাশে চলে যা। ওকে, সো এইচএসসি বেস সাজেশন যদি বলি, আমরা অবশ্যই বায়োলজি ফার্স্ট পেপার আবুল হাসান স্যারের বইটা পড়বো। বায়োলজি ফার্স্ট পেপার অবশ্যই আবুল হাসান স্যারের বইটা পড়বো, এবং এটা কোনো বিকল্প হবে না। এবং বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেক বই আছে বাজারে, তুমি যে কোনো দুইটা একটা বই চুজ করে নেবা। একটা হইতে পারে আজমল স্যারের বই অথবা আলিম স্যারের বই, যে কোনো একটাকে চুজ করে নিবা। তো আমি একটা কথা বলবো, আজমল স্যারের বইটা হচ্ছে কম্পারেটিভলি ইজি। সো যারা শুরু করতে চাও অ্যাটলিস্ট, তারা অবশ্যই আজমল স্যারের বইটা দিয়ে শুরু করবা। কারণ আলিম স্যারের বইটা একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, কিছুটা অ্যাডভান্স লেভেলের। তাই যারা একটু কমপ্লিকেটেড তথ্য অ্যাভয়েড করতে চাও, তারা সেই ক্ষেত্রে আজমল স্যারের বইটাকেই প্রাধান্য দিবা, কিংবা আজমল স্যারের বইটাই পড়বা। আর যাদের একটু ইচ্ছা আছে, সমস্যা নেই, কমপ্লিকেটেড হইলো, বাট আমি ভালো করে ইন ডেপথে বায়োলজি পড়বো, তারা অবশ্যই আলিম স্যারের বইটা তাদের জন্য একটা গুড চয়েস হতে পারে। ওকে, এখানে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে বইয়ে প্রচুর তথ্য, সব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে না, দাগায় দাগায় পড়া লাগে। এইচএসসির জন্য এবং মেডিকেলের জন্য তো মাস্ট মূল বই দাগানো লাগবেই। দাগানো বই তোমরা কই পাবো আমি দেখাচ্ছি, এদিকায় এই যে এখানে দাগানো বই দেওয়া আছে, ঠিক আছে? এই হোল জিনিসটার লিংক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লাস এখানে আরো অনেক জিনিসপত্র আছে, আমরা একটা একটা করে কথা বলবো, ঠিক আছে? ওকে, তাহলে সামিউল, আমাদের তো হচ্ছে বই নিয়ে কথাবার্তা হয়ে গেল। এইবার আমার প্রশ্ন হচ্ছে
যারা যেহেতু কোর্সের কথাটা আসছে একটু আমরা কোর্সের তুই কোর্স নিয়ে চাইলে বলতে পারিস। আচ্ছা, আমাদের যে বায়োলজিটা, হ্যাঁ বায়োলজি সাবজেক্টটা তুমি দেখবা যে তুমি ফিজিক্স ধরো, কেমিস্ট্রি ধরো এবং বায়োলজি ধরো, তিনটা সাবজেক্টের মধ্যে আসলে মূল ডিফারেন্স বায়োলজিতে কোন জায়গায়? অবশ্যই বায়োলজিতে মনে রাখার তথ্যের সংখ্যা বেশি, তাই না? মেমোরাইজিং পার্টটা অনেক বেশি, অর্থাৎ এটা তথ্যবহুল একটা বিজ্ঞান বলতে পারি। বিজ্ঞানের একটা সেই অংশ যেটা হচ্ছে যে অনেক বেশি তথ্যবহুল। এখন এতগুলো পড়া তোমাকে যদি খুব ভালো করে মনে রাখতে হয়, খুব অর্গানাইজড ওয়েতে পড়তে হবে। তো আমরা অনেকেই জানি না হচ্ছে কিভাবে গুছায় বায়োলজি পড়তে হবে। হ্যাঁ, যেমন একটা প্রক্রিয়া বইয়ে বলা আছে, গদবাঁধাভাবে বর্ণনা লেখাই আছে, কিন্তু এটাকে যদি সুন্দরভাবে ফ্লো চার্টের মাধ্যমে প্রকাশ করলে জাস্ট 2 মিনিটসের মধ্যে এই প্রসেসটা তোমার মাথার মধ্যে মনে থাকবে, সেটা তোমরা হয়তো খেয়াল করো না। কিংবা ধরো একই জাতীয় তথ্যগুলো একসাথে নোট ডাউন করে যে তুমি যে জিনিসপত্রগুলো মনে রাখতে পারো এমসিকিউর জন্য, সেটা আমরা খেয়াল করি না। যেমন সে টু সে তোমার পরিপাক চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো পিএইচ আছে। ধরো সে টু সে লালা রসের পিএইচ আছে, পিত্তরসের পিএইচ আছে, তারপরে ধরো সে টু সে আরও ডাইজেস্টিভ জুসের মধ্যে অগ্নাশয় রসের পিএইচ আছে। সো এই সকল পিএইচগুলো আমি একসাথে যদি নোট ডাউন করে পড়তে পারি না তাহলে ভালো হয়। সো অ্যাকচুয়ালি যেটা আমি আমার কোর্সে করি, ম্যাক্সিমাম জিনিস আমি তোমাদেরকে গুছায় পড়ায় দিই, যাতে তোমার সিকিউ সৃজনশীল এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনের জন্য সেটা তোমার ইফেক্টিভ হয়, ঠিক আছে? এবং পাশাপাশি পড়াটা কিভাবে গুছাইতে হয় সেই টেকনিক গাইডলাইন্সগুলো তোমাদেরকে দিয়ে দিই। সব কিছু দিয়ে আমি তোমাদেরকে লিখে পড়াই দেবো তা কিন্তু না, যে ধরো আমি সেটু সে বললাম যে এই ছকটা বানায় নিবা, তোমাদেরকে গাইডলাইন দিয়েছে এই ছকটার মধ্যে এটা থাকবে ওইটা থাকবে, এই ছকটা বানায় নিবা, এটা করতে পারলে তুমি দেখা যাবে আধা ঘন্টার পড়া জাস্ট 5 মিনিটে মুখস্থ করে ফেলতে পারবা। সো এরকম কিছু টেকনিক ট্রিক্স শিখায়। তারপর আবার আসো যে অনেক উদাহরণ আসে বায়োলজিতে, যেগুলো অ্যান্সার করতে গেলে আমার বেসিক তো লাগেই না, মানে দেখা যায় গদবাঁধা মুখস্থ। এখন এই গদবাঁধা মুখস্থের পার্টগুলো কি করা যায়? সুন্দর গল্প কিংবা ছন্দের মাধ্যমে আমরা হচ্ছে এগুলোকে খুব ইজি করে দিই। সো যাতে করে তোমার বায়োলজিতে যেগুলো প্রশ্ন আসবেই কিন্তু গদবাঁধা মুখস্থ কিছু তো করার নাই, উদাহরণ প্রকারভেদ, তো সেগুলো আমরা যাতে একটু ছন্দ, নেমোনিক্স, ট্রিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি, সেই কাজগুলো করা হয়। এবং লাস্টলি দ্য ইম্পর্টেন্ট থিং, এইচএসসিতে যদি ভালো করতে হয়, এগুলো কিন্তু একই সাথে বায়োলজিতে ভালো করার টিপস অ্যান্ড টেকনিক শেয়ার হয়ে যাচ্ছে কিন্তু। সো গুছানো পড়াশোনা, বই দাগানো একটা মানে তোমার অথরাইজড কোনো একটা টিচার, মানে যারা হচ্ছে এক্সপিরিয়েন্স টিচার, সেখান থেকে দাগিয়ে বই পড়া, তারপরে হচ্ছে তোমার উদাহরণগুলো নেমোনিক্সের সাথে পড়া। এগুলোর বাহিরেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, তোমার এইচএসসিতে যদি সবচেয়ে ভালো নাম্বার তুলতে হয়, সৃজনশীলে সবচেয়ে বেশি মার্ক, তো সৃজনশীলে আমাকে ভালো করতে হলে চিত্র ভালো করে প্র্যাকটিস করা লাগবে। সো আমরা চিত্র সিলেকশন, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের ধরো কোষের গঠন, এই চ্যাপ্টারটার মধ্যে তুমি বোটানি উল্টাও, মিনিমাম আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারো 50টার উপর ছবি আছে, কিন্তু তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো 50টার মধ্যে ছবিকে তোমার শিখা লাগবে না। তুমি টেস্ট পেপার উল্টাও, বোর্ড প্রশ্ন দেখো, বা আমি তোমাকে বলে দেবো কোনগুলো সৃজনশীল আসে, শুধুমাত্র হাতে গোনা 4 থেকে 5টা চিত্র তুমি খুব ভালো করে কনসেপচুয়ালি তোমাকে পড়ায় দিব, এগুলোই তোমার কিন্তু আলটিমেটলি কাজে লাগবে। সো এই যে ফিল্টারিং করার ব্যাপারটা, এটা কিন্তু আমরা এইচএসসিতে আমরা বুঝি না। এসএসসিতে তুমি নন ফিল্টার করে পড়াশোনা করেও তুমি মনের মধ্যে পার পেয়ে গেছো, কিন্তু এইচএসসিতে তুমি যদি নন ফিল্টারিং করে পড়াশোনা করো, সব পড়তে যাও, সব কিছু শিখতে যাও, ইম্পসিবল। অ্যাডমিশনে তো খুবই খারাপ করবা এবং ভয়াবহ, কোনো রকম সারভাইভ করা যায়, কিন্তু অ্যাডমিশনে যারা ডাক্তার হইতে যাচ্ছ, খুবই ভয়াবহ, ওইটা সম্ভব না, সেটাই পড়া পসিবল না। তো ভাইয়া যা বললাম, যে সামারাইজ করি, যদি এইচএসসির বায়োলজিতে প্লাস মেডিকেলে যদি বায়োলজিতে ভালো করতে চাও, তোমাকে অর্গানাইজড পড়াশোনা করতে হবে। তোমাকে ওইখানে শুধু পড়লেই চলবে না, প্রত্যেকটা জিনিস কেমনে পড়তে হয় টেকনিক আছে, কথা বুঝছো, গাইডলাইন লাগে যে ভাই এই চ্যাপ্টারটা কেমনে পড়বো, ওই চ্যাপ্টারটা কেমনে পড়বো, এই চ্যাপ্টারের কি মনে রাখবো, বা ভাই ফার্স্ট পেপারের কোন চ্যাপ্টারটা চাইলে স্কিপ করতে পারি, হ্যাঁ ওভারঅল একটা গাইডলাইন, এই ছকটা লাগবে কিনা, হ্যাঁ এই ছকটা কি দরকার, গাইডলাইন লাগে। 3 নম্বরে লাগে যে তথ্যগুলো অ্যাকচুয়ালি এক্সামে আসে, ওইগুলো তো প্রচুর তথ্য, এগুলোকে ছক আকারে, ছন্দ আকারে বা নিমোনিক দিয়ে মনে রাখার জন্য বেশ কিছু টেকনিক কাজে লাগে, কথা বুঝছো, এটা লাগে। এন্ড ফাইনালি লাগে হচ্ছে এইচএসসিতে সিকিউতে ভালো করার জন্য ফিগার ড্রয়িং লাগে, কথা বুঝছো। সো এই সবগুলা জিনিস যদি তোমরা একসাথে কম্বাইন করতে পারো বায়োলজির জন্য, তাহলে এইচএসসি বায়োলজি আর মেডিকেল বায়োলজি তোমার জন্য একদম ডাল ভাত হয়ে যাবে। এখন তুমি কোত্থেকে বায়োলজি পড়বা এটা তোমার ব্যাপার, বাট মেক শিওর তুমি যাতে এই 4টা জিনিস যাতে ওখান থেকে পাও। এইটা ভাইয়া আপনাদের কাছে কি কোথাও আছে? সামিউল ভাইয়া নিজ দায়িত্বে একদম ফুল কোয়ালিটি এনশিওর করে নিজে একটা প্রাইভেট ব্যাচ শুরু করছে। এইখানে সবগুলা জিনিস, তো এদিকে ওরা যাতে পড়তে পারে, এখানে সবগুলা জিনিস ইনক্লুড করে সামিউল ভাইয়া
এই প্রোগ্রামটা প্ল্যান করছে, তোমরা এইখানে পাবা, অথবা যেখান থেকে পারো তুমি কইরা নাও, বাট মেক শিওর তুমি যাতে এগুলো ফলো করো। এগুলো ফলো করলে তোমার বায়োলজি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এটা লিংক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের সাথে এখানে অ্যাড করি, দেখবা যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই এক রাইটারের বই পড়ে ভালো করা যায় না। তো যেমন আমি যে আজমল স্যারের কথা বললাম, আবার আলিম স্যারের কথা বললাম, দেখা যাবে কি যে ধরো সে টু সে 80% যদি আজমল স্যারের বই থেকে প্রশ্ন আসেও, 20% প্রশ্ন থাকবে বা 15 থেকে 20% প্রশ্ন থাকবে যেগুলো তোমার আলিম স্যারের বই থেকে হয়েছে। তাহলে এখন অ্যাজ এ স্টুডেন্ট কিন্তু তোমার পক্ষে সম্ভব না যে দুইটা বই একসাথে সাইমultaneously পড়া। এটা একটু খুবই মানে আমি একদম ইম্পসিবল বলবো না, কিন্তু একটু কঠিন ব্যাপার। সো এখানে আমি যেটা করি যে আলিম স্যারের বই থেকে যে সকল তথ্যগুলো এক্সট্রা ইনফরমেশন ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে ওই অর্গানাইজডভাবে পড়াই বলছি না, ওই অর্গানাইজেশনের মধ্যে আমি ঢুকাই দিই যে এই জিনিসটার সাথে একটু চাইলে এই কয়েকটা লাইন পড়ে নিলে হয়ে যাবে, তোমার এক্সট্রা ইনফরমেশনটাও পড়া হয়ে গেল। তাহলে তুমি প্যারালালি মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু এক্সট্রা ইনফরমেশন যেটা পড়া লাগে সেটা হালকা পাতলা পড়ে নিলাম। তার মানে ভাইয়া যেটা বললো, তুমি ধরো মেইন বই হিসেবে নিলা এটাকে, বুঝছো? তো এইটার তো সবকিছু তুমি পারবা। আজমল স্যারের কথা হচ্ছে আলিম স্যার কিংবা অন্যান্য বই থেকে তো একটা দুইটা তথ্য চলে আসতে পারে মেডিকেলে, এইচএসসি তে সমস্যা নাই। সেক্ষেত্রে তুমি কি ওই বই পুরোটা পড়বা? না, দরকার নাই। বা ওই বই যদি তুমি নিজে বাইছা বাইছা পড়তে যাও, এটা সম্ভব না, তুমি ভাইয়া বুঝবা না, সময় খুবই কম, বুঝছো? সেই ক্ষেত্রে ভাইয়া ওই আলিম স্যার কিংবা আদার যত বই আছে ওইগুলোর খুঁটিনাটি যেই তথ্যগুলো তোমার লাগতে পারে, তোমার যাতে সময় নষ্ট না হয়, ভাইয়া এই কোর্সের ভিতরে ক্লাসের মাঝখানে দেখাই দিবে। কথা বুঝছো? তোমাকে আলাদা করে পেইন নিতে হবে না। তো এই তো এইগুলা ছিল হচ্ছে সামিউল ভাইয়ার সাজেশন। মানে এখানে তুমি ভাইয়া কিভাবে প্রোগ্রামটা চালাবে এখানে একটা আউটলাইন আছে। আমি যদি আমার ক্ষেত্রে বলি যে বায়োলজিতে এইচএসসি এবং মেডিকেলে ভালো করার জন্য প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হয়, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বায়োলজির ক্ষেত্রে তো সলভ, এমসিকিউটার ক্ষেত্রে আমি সলভ কথাটা ইউজ করতে পারি, বাট রিটেনের ক্ষেত্রে সিকিউর ক্ষেত্রে প্রচুর পরিমাণে বিগত বছর যে কোশ্চেনগুলো আসছে এগুলো মূল কথাগুলো চিত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হয়। কথা বুঝছো? তো আগেই দেখো বিগত বছরে কি কি কোশ্চেন আসছে প্রত্যেকটা অধ্যায় থেকে, এমসিকিউ প্লাস সিকিউ প্লাস মেডিকেলে, ঠিক আছে? এন্ড 2 নম্বরে আমি যে জিনিসটা সাজেস্ট করি সেটা হচ্ছে অলওয়েজ একটা মেন্টর রাখা, যদি ডাক্তার হইতেই চাও, বুঝছো? কারণ খুবই কম্পিটিটিভ একটা এক্সাম, তো অ্যাডমিশনের টাইমে গিয়ে মেন্টর রেখা পারবা না, আগে থেকে মেন্টর রাখা লাগবে। সো ওভারঅল তুমি নিশ্চয়ই ভাইয়ের কথা শুনে বুঝছো, বিগত বছরের কোশ্চেন ফোকাসড পড়াশোনা প্লাস ওখানে গাইডলাইন মানে মেন্টরিং সবকিছু কিন্তু তোমরা এটার ভেতরে পাওয়া যাবা। অথবা এখান থেকে না করো, যে এখান থেকে পারো, ভাইয়া এবং আমি যা যা বললাম মোটামুটি 5টার মতো পয়েন্ট, তাই না? এগুলো মাথায় রাখো, তাইলেই হবে। এই তো সামিউল, তুই এটা নিয়ে বা আর অন্য কিছু নিয়ে বলতে চাইলে বল, তারপর আমরা শেষ করে দিই। আচ্ছা, সর্বশেষ একটা খুবই ইম্পর্টেন্ট টিপস দিয়ে তোমাদের শেষ করব। সেটা হচ্ছে সাইড যেটা বললো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস, এটা আসলে সব ক্ষেত্রেই খুবই জরুরি। কিন্তু একটা জিনিস আমাদের ভুলে গেলে হবে না, আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিসে যখন বলি আমরা, তখন আমরা খুবই মিসকনসেপশন তৈরি হয় যে ওই প্রশ্নটাই হয়তো পুরো রিপিট আসবে। জিনিসটা এমন না। এমসিকিউর ক্ষেত্রে হয়তো এই ব্যাপারটা এমন হবে না, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেটা হইতে হয় জেনারেলি, যে ধরো সে টু সে তোমার একবার প্রশ্ন আসলো যে লালারসে কোন কোন এনজাইম পাওয়া যায়। সো দ্বিতীয়বার হয়তো একদম সেম প্রশ্নটা করবে না, কিন্তু একই টাইপের প্রশ্ন করবে। সো এবার আসলে লালারসে কী ধরনের এনজাইম পাওয়া যায়, পরের বার আসবে সে টু সে অগ্নাশয় রসে কী ধরনের এনজাইম পাওয়া যায়। বুঝে গেছে নিচে কোন এনজাইমটি অগ্নাশয় রসে পাওয়া যায়। তাহলে আমাদের ঘটনা হচ্ছে এই জিনিসটাকে আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে এরিয়া মার্কিং। অর্থাৎ একই টাইপের কোশ্চেন আমার আরবার আসবে। যেই ছক থেকে এই বছর প্রশ্ন হইল, সেই ছক থেকে ওই একই লাইন না আসুক, পরের বারও ওই ছক থেকেই আরেকটা কোনো একটা ইনফরমেশন থেকে প্রশ্ন আসবে। সো কোশ্চেন অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যাতে এই কথাটাও একটু মাথায় রাখি, একদম গদবাদা যে কোশ্চেনটা আসছে শুধুমাত্র সেই কোশ্চেনটাই ফোকাস করলাম, পুরো ছকের দিকে আর ঘুরেও তাকাইলাম না, এই জিনিসটা যাতে আমরা না করি। ওই ছক থেকে প্রশ্ন 2-1বার আসছে মানে ওই ছক পুরাটাই ইম্পর্টেন্ট, নট দ্যাট ওই 2-3টা লাইন, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো এটাই ছিল আমার সর্বশেষ মোটামুটি টিপস আমরা বায়োলজির ক্ষেত্রে বলতে পারি। তো এই তো তোমরা ভাইয়া যা যা বললো এগুলো মাথায় রেখে নিজ উদ্যোগে পারো কিংবা অনলাইনে যেখান থেকে পারো বা প্রাইভেট ব্যাচ হোয়াটএভার যেখান থেকে পারো করো, বাট ভাইয়া যে কথাগুলো বললো এগুলোর বাইরে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারবা না, বুঝছো? আর যদি সবগুলো গোছানো ভাবে চাও, এই যে বললাম তো, এটা লিঙ্ক কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে অ্যান্ড্রয়েড করে ফেলো। আমি নিজের চোখে দেখলাম ভাইয়া আজকে ক্লাস নিচ্ছিল। আমার মানে কেউ ক্লাস নিলে না, আমাদের প্ল্যাটফর্মে 2 ধরনের টিচার আছে। কেউ ক্লাস নেওয়ার সময় দরজা খোলা হইলে তোমার শুনতে ইচ্ছে করবে না, মনে হবে কানে বাজতেছে, না শুনি, দরজা লাগাই দেই। আরেক ধরনের টিচার আছে যারা ক্লাস নেওয়ার সময় তোমার মনে হবে আচ্ছা কি বলতেছে, একটু শুনি, কি পড়াচ্ছে, ইন্টারেস্টিং লাগতেছে। আমার কাছে আজকে মনে হচ্ছিল যে ভাইয়ার ক্লাসগুলো ওই রকমই হচ্ছে। তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই কিছু ক্লাস ফ্রি দেওয়া আছে না,
হ্যাঁ লাইভে হ্যাঁ তোমরা 4-5টা ক্লাস তোমরা ডেসক্রিপশন কমেন্ট চেক করলে ওখানে লিংক দেয়া আছে, ফ্রি ক্লাস দেখো, দেখা যাচাই করো জিনিসগুলো কাজে লাগতেছে কিনা, দেন এনরোল করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।